নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি দুই মূর্তি। লেখক শক্তিপদ রাজগুরু। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প দুই মূর্তি। লেখক শক্তিপদ রাজগুরু। চুপচাপ কদিন বনের মধ্যে ফরেস্ট বাংলোয় থাকবো বলে চিঠিপত্র দিয়ে চাইবাসার বন বিভাগের কর্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সারান্ডার গহন অরণ্যে এসেছি। সাউথ ইস্টার্ন রেলওয়ের রাজখারসোয়ানা স্টেশন থেকে বাঁ দিকের রেল লাইনের একটা শাখা বের হয়, বন পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে শেষ হয়েছে গোয়া মাইন্সে। বিরাট পাহাড়ের নিচে এসে বাধা পেয়ে রেললাইন থেমেছে। এই অঞ্চলের চারিদিকে গভীর বন, পাহাড়, আর সে পাহাড়গুলোয় রয়েছে দামি লোহা পাথর, যাকে ইংরেজিতে বলা হয় আয়রন ওর। এছাড়া আছে ম্যাঙ্গানিজ। ওইসব লোহা পাথর বিভিন্ন খনি থেকে তুলে সারা ভারতের লোহার কারখানায় চালান যায়। তারই জন্য এই গহন বনপর্বত রেললাইন এসেছে, নইলে এখানে লোকজন তেমন নেই। ওই গোয়ার পাহাড় পার হয়েই এখনকার সারান্ডার বনরাজ্যের সীমানা। জায়গাটা সুন্দর, বন বিভাগের কর্তাদের রুচির প্রশংসা করতে হয়। চারিদিকে উঁচু পাহাড়গুলোর বুকে গহীন আদিম অরণ্য। ওই পাহাড়ের গা বেয়ে সরু রাস্তায় জিপে করে এসেছি এই ফরেস্ট বাংলোয়। এই উপত্যকায় পাহাড়ের বুক চিরে কয়না নদীর কালো জলধারা পাথরে পাথরে ঘা খেয়ে বয়ে চলেছে। এই উপত্যকাকে ওই নদীটা ঘিরে রেখেছে, তাই মাটিতে প্রচুর ধান, মকাই, বাজরার চাষ হয়। কিছু আদিবাসী মুন্ডাদের বসতি গড়ে উঠেছে। একপাশে একটা ছোট টিলাকে কেন্দ্র করে সুন্দর ছবির মতো ফরেস্ট বাংলো, সাজানো বাগান, ক্রিসেন্থেমাম, সূর্যমুখী, প্রেমরোজ, পাহাড়ি গোলাপের গাছগুলো ফুলে ফুলে ছেয়ে থাকে। আর কয়না নদী বয়ে চলেছে এই বাংলোর গা ঘেঁষে। আধখানা চাঁদের মতো নদীটা বাঁক নিয়ে আবার গহন অরণ্যে ঢুকে গেছে। দূর থেকে দেখা যায় অন্ধকার গাছের জড়াজড়ি করে গড়ে তোলা রহস্যমাখা কোনো এক আদিম জগৎ থেকে নদীটা বের হয়ে এই ছোট লোকালয়ের আলোটুকুকে ছুঁয়ে ছুঁয়ে আবার বনের গভীরে হারিয়ে গেছে। আমার সঙ্গে সঞ্জীব বলে, জায়গাটা সুন্দর, সুন্দর জায়গাটা। ডেক চেয়ারগুলো রোদে পেতে বসার ব্যবস্থা আছে বাগানে। বাতাসে ওঠে পাখির কলকলানি, তাতে মিশেছে কয়নার জলস্রোতের শব্দ। বিষ্টুবাবুই এই জগতের সন্ধান দিয়েছিলেন আমাকে। গোয়ার কাছে বড় জামদার লোক, ওখানের নামকরা ইঞ্জিনিয়ার, আর তেমনই বড় শিকারী। বহু ম্যান ইটার বাঘ, বুনো রগ, হাতি, খ্যাপা বাইসান মেরেছেন। এই বনকে তিনি ভালো করে চেনেন। তিনিই বলেন, দেখতে যত সুন্দর ভাবছেন, আসলে কিন্তু তার চেয়ে এ বন অনেক বেশি ভয়ঙ্কর। সাবধানে থাকবেন। বাংলোর বাইরে সন্ধ্যার পর বড় একটা বের হবেন না। বিষ্টুবাবু ফিরে যাবেন আমাদের এখানে পৌঁছে দিয়ে। ওর এইসব সাবধানী কথাবার্তা শুনে অবাক হই। কেন? বনের চারিপাশে কয়েকশো বর্গমাইল জুড়ে এই বন। এখানে বাঘ, হাতি, বাইসন, ভালুক, চিতাবাঘ সবই আছে। হরিণ, সম্বর, বনশুয়োর তো এমনিই ঘোরে। রাতের বেলায় ওরা জল খেতে আসে নদীতে, তখন একবার দেখা দিয়েও যান ফরেস্ট বাংলোর অতিথিদের। তাই সন্ধ্যার পর সহজে বের হবেন না, আর দিনের বেলাতেও নদীর ওপারে যাবেন না লোকালয় ছেড়ে। কথায় আছে, আপনি বন্যজন্তু না দেখতে পেলেও জানবেন তারা আপনাকে ঠিকই দেখছে। বিরাট শাল গাছগুলো পাহাড়ের গায়ে মাথা তুলেছে, কি আদিম আতঙ্কে ভরে তুলেছে ঠাঁইটাকে। বিষ্টুবাবু বলেন, কিছুদিন থেকে একটা বুল বাইসন খেপে গিয়েছে দলছুট হয়ে। সেটা এখানে ওখানে ঘুরছে, বস্তিতেও হানা দিচ্ছে। ওটাকে মারবার জন্য পারমিশন চেয়েছি, এখনও জবাব আসেনি। ওটার জন্যই সাবধানে থাকবেন। বৈকাল নামছে,
বিষ্টুবাবু ফিরে গেছেন। ফরেস্ট বাংলোর বারান্দায় বসে আছি। শান্ত সবুজ বনরাজ্য। বৈকালের আলো এখানে তাড়াতাড়ি মুছে যায়, কারণ চারিদিকে এর উঁচু পাহাড়। সেই পাহাড়ের আড়ালে সূর্য নেমে গেলেই আধার ঘনিয়ে আসে, জায়গাটার রূপ বদলে যায়। চৌকিদার চা দিয়ে গেছে। আমরা দুটি প্রাণী অচল স্তব্ধতার রাজ্যে যেন হারিয়ে গেছি। তেমন কোনো কোলাহল নেই, শুধু পাখির ডাক আর হাওয়ার সনসনানি মিশেছে নদীর ওই স্রোতের কলশব্দে। হঠাৎ একটা জিপের গজরানি শুনে চাইলাম। বাংলোর দিকেই আসছে সেটা। তার থেকে লাফ দিয়ে নামলো দুই মূর্তি, একজন গোল মোটা মতো, অন্যজন টিকটিকে লম্বা, মাথায় একটা শিখা। দুজনের পরনেই প্যান্ট, টেরিলিনের শার্ট আর কাঁধে ঝোলানো ক্যামেরা, বাইনোকুলার, ফ্লাস্ক ইত্যাদি। জিপের পেছন দিক থেকে ড্রাইভার ওদের মালপত্র, বন্দুক এসব নামিয়ে এনে বাংলোর ওপাশের ঘরে তুলছে। বাংলোর চৌকিদারও গিয়ে সেলাম ঠুকে দাঁড়িয়েছে। সিটকে মতন শিখাধারী ভদ্রলোক চিনচিনে গলায় শুধু বাইসন কো দেখা, পাগলা বাইসন। চৌকিদারও মাথা নাড়ে। বাইসনটা নাকি মাঝে মাঝে তাদের বস্তিতেও হানা দিয়েছে। দু একটা জানোয়ারকে, ঘরের বাইল ভাইসাও মেরেছে। একটা মানুষকে কিছুদিন আগে পায়ে করে থেঁতলে শেষ করে দিয়েছে। চৌকিদার বলে, হ্যাঁ স্যার। সাহেবরূপী সেই শীর্ণ কলেবর ভদ্রলোক যেন আশ্বাস দিচ্ছে, ঠিক হয়, ফিন আনে সে খবর দে না। ওপাশে মোটা মতো লোকটা চক্কর বক্কর হাওয়াই শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়েছিল। সে এবার হাঁক পাড়ে, চৌকিদার। চৌকিদার তার দিকে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে সেলাম ঠুকতে সে হেঁড়ে গলায় বলে, अरे से हमको खबर देना, उस शैतान को हम खत्म करेगा। मेरा चाचा जी कितना बाइसन मारा था जानता है? उनी के? ওর চাচাজি বা কোনজন, আর তিনি কতগুলো বাইসন মেরেছিলেন তার ফিরিস্তি বেচারা চৌকিদারের জানবার কথা নয়। তাই ও চুপ করে রইল। মোটকা ভদ্রলোক কিছু বলবার আগেই সিটকে মতো ভদ্রলোক বলে, আমার চাচাজি সেবার গরু বাঁধা খোটা দিয়ে পিটিয়ে বাইসন মেরেছিল। কথাগুলো এই মোটকা ভদ্রলোকের নাকের ওপর ছুঁড়ে দিয়ে তার চাচাজির হিমালয় প্রমাণ খ্যাতির কথা জানান দিয়ে সে ভেতরে চলে গেল। মোটা মতো লোকটি তখনও গজগজ করছে। ওর গোল মতো মুখখানা ফুলে উঠেছে। কি ভেবে বোধহয় সামলে নিল নিজেকে। চৌকিদারের সামনে আর কোনো অপ্রিয় ঘটনা ঘটাতে চায় না তাই বলে। ও বাইসন কো হাম খতম করেগা জরুর। চৌকিদার হাত জোর করে জানায়, পরমাত্মা আপকা ভালা করে। চা বানাও। মোটা পিপের মধ্যে দিয়ে যেন হুঙ্কারের শব্দ ওঠে। ভিতর থেকে চিনচিনে গলায় শিখাদারি ভদ্রলোক ফরমাস করে, শরবত লাও জলদি। চুপ করে দেখছি আমরা ব্যাপারটা। চৌকিদার বেচারা যেন নাজেহাল হয়ে পড়বে এবার এই দুটি বীরকে সামলাতে। সরু মতো লোকটা ফরমাস করে, ভাত সবজি और दूध रात में खाना होगा। মোটা ভদ্রলোক হুঙ্কার ছাড়ে ওপাশের ঘর থেকে, ফাউল আর রুটি বানাও। দুজন আকৃতি আর প্রকৃতিতেও ভিন্ন, কিন্তু দুজনের মেজাজ একই সুরে বাঁধা, অনেক চড়া পর্দায়। এ চিঁচি করে তো ও গর্জায়, এ যদি ডাইনে যায় ও যায় বাঁয়। সঞ্জীব বলে, বনবাসের শান্তিটুকু গেল দাদা। যে জব্বর শিকারী দুজন এসেছে তাদের গুঁতোতেই পালাতে না হয়। সন্ধ্যা নামছে, পাখিগুলো তখনও কলরব করছে। পাহাড়ের গায়ে জমাট অন্ধকার গাঢ়তর হয়ে যেন পাষাণ প্রাচীরের আড়ালে এই ছোট বসতিটুকুকে কি রহস্যে ভরে তুলেছে। বনের দিক থেকে বাতাসে ভেসে আসছে কুরচি, বনচাপা ফুলের মিষ্টি গন্ধ। এই পরিবেশে হঠাৎ মোটা ভদ্রলোক এগিয়ে আসেন। আমি वीर विक्रम सिंह, छत्तीसगढ़ का रहने वाला। मेरा बाबा चाचा सब रियासत का खानदानी आदमी था। मेरा चाचा कमांडर था। সামনে চেয়ারটাতে বসলো সে। মরমর করে ওঠে বেতের চেয়ারটা। বীর বিক্রম তখন বিক্রমের পরিচয় দিয়ে চলেছে। তাদের রাজ্যে এখনও গভীর জঙ্গল, আর সেখানে আছে হাতি, শের, নীল গাই, বাইসন, সব কিছুই। ওর চাচার হাতেই তার শিকারের হাতে খড়ি। বীর বিক্রম জানায়,
बाइसन तो बहुत मामूली शिकार, शिकार तो बाघ हाथी वो सब हमेशा ही मारता है हम लोग। এখানে বেড়াতে এসেছিল, কর্তাদের অনুরোধে এই সুযোগে এই খ্যাপা বাইসনটাকেও মেরে নিয়ে যাবে। লোকটা উঠে গেছে, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার ব্যবস্থা করব। হঠাৎ সিটকে সেই লোকটিকে দেখে চাইলাম। সঞ্জীব ওকে বেড়ালের মতো সাবধানী পদক্ষেপে আসতে দেখে চাইল। প্যান্ট পরা টিকটিকে সরু কোমরের কার্টিজ বেল্ট, তাতে লাগানো খাপশুদ্ধ হান্টিং নাইফ, মাথার শিখাটায় এর মধ্যে একটা ফুলের টুকরাও বাঁধা রয়েছে। সেই পরিচয় দেয়। मेरा नाम ब्रह्मपद उपाध्याय, क्या बोलता था हूँ विक्रम? गला नामिए बोले, पूरा नशर बाज है वो छोकरा। हाँ, शिकारी था मेरा चाचा जी, बड़ा जोगी पुरुष भी था। ব্রহ্মপদ উপাধ্যায় বলে চলেছে সে নাকি এমন বহু শিকার করেছে, আর নিজে নিরামিষাশী সাত্ত্বিক ব্রাহ্মণ। তার চাচাজিও ছিলেন সাক্ষাৎ অর্জুন। সে অর্জুনের যোগ্য ভাইপো শ্রীমান ব্রহ্মপদ জানায়, কাল ही दिख रहेगा शिकार कैसे होता, बाइसन को जरूर खत्म करेगा, विक्रम सकेगा थोड़ाई। এরই মধ্যে দেখছি ব্রহ্মবোধ বিড়বিড় করে জপছে, বলে ब्रह्मचर्य नहीं पालन करने से शिकार नहीं हो सकता। रामचंद्र लक्ष्मण जी सब कोई ब्रह्मचारी था, और विक्रम गोश्त खाता है, सिगरेट पीता है, और चाचा जी का चेला बोल के फुटानी मारता। बिल्कुल नॉनसेंस। ब्रह्मबोध होशियार करे जाए, रात को होशियार रहना, ये जंगल बहुत खराब है, लेकिन हम लोग है, डरना मत, कोई फिक्र नहीं। ও নাকি আরও বড় শিকারী, তাই ওইসব কার্তুজ ছোড়া টোড়া সঙ্গে সঙ্গে রাখে। আর রাইফেলটা বোধ হয় খুব ভারী বলে ওটা বয় না সবসময়। ও চলে যেতে সঞ্জীব বলে, ভেলা দুই মালের পাল্লায় পড়া গেছে, আপদ বিদেয় হলে বাঁচি, স্রেফ হেল করে দিলে লাইফ। ওদিকে ব্রহ্মবোধ উপাধ্যায় তখন তারস্বরে কী সব স্তোত্রফত্র আওড়ে চলেছে, আর বীর বিক্রম ফেল্ট হ্যাট হান্টিং শু পরে রাইফেল কাঁধে নিয়ে বাংলোর বাগানেই খ্যাপা বাইসনের সন্ধানে ডবল মার্চ করে চলেছে। ওদিকে রান্নাঘরে বসতির ঝুপড়িতে কারা বাতি জ্বেলেছে। বাংলোর একটু বাইরে বসতির লোকদের ধান বাজরার ক্ষেত। বুনো হাতি সম্বর বাইসনের দল মাঝে মাঝে ওদের ধান খেতে হানা দিয়ে সব ফসল খেয়ে যায়। সেই জন্য ওরা গাছের ওপর কুড়ে করে মাঝে মাঝে কেনেস্তারা পিটছে, না হয় নিজেদের অস্তিত্ব বনের জানোয়ারদের জানান দেওয়ার জন্য ওদের হো ভাষায় গান গাইছে। বীর বিক্রম বোধহয় ওদের সাহসেই বাংলোর লনে হাতিয়ার বন্ধ চৌকি দিচ্ছে। সেই খ্যাপা বাইসনটা এলে হয়। রাত একটু বেশি হতেই আর তাকে দেখা যায় না। ভাবলাম রাতে একটু ঘুমোতে পারবো নিশ্চিন্ত হয়ে। বৈকালবেলায় ওই দুটো প্রাণী বাংলায় আসার পর থেকে এখানকার শান্ত আবহাওয়াটাকে বিষিয়ে তুলেছে। দুজনের মধ্যে ভাবও যত আর ঝগড়াও তত। বেশ আছে, কথাবার্তা বলছে। হঠাৎ কার আত্মসম্মানে ঘা দিয়ে কে একটু তুচ্ছ কথা বলেছে, ব্যাস অমনি বেঁধে যায় আর কি। খাবার টেবিলেই বেঁধেছিল, আবার আমিষ নিরামিষ নিয়ে। সিটকে ব্রহ্মবোধ বেশি শয়তান, ওর ফোড়ন কাটাতেই জ্বলে ওঠে বীর বিক্রম। ঘোষণা করে সে, হম ছত্রী হ্যায়। কোনো রকমে থামানো গেছে। তাই সঞ্জীব বলে, ওরা দুটোতে চুলোচুলি করুক দাদা, চলুন এ বাংলো ছেড়ে অন্য বাংলোয় যাই। শুনেছি থালকোবাদে বাংলো বেশ সুন্দর। রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে যায় বিকট শব্দে। চমকে উঠলাম। ঘুটঘুটটি অন্ধকার। কাঁচের শার্সির ফাঁক দিয়ে দেখা যায় চাঁদের আলো ভরা বনভূমি। শান্ত জনহীন ক্ষেতের সীমানা পার হয়ে গাছগুলো উঠে গেছে সোজা। পাহাড়ের বুকে ঘন অন্ধকার, সেখানে আলো ঢোকেনি, আর ঊর্ধ্বকাশে দু চারটে তারা ঝকঝক করছে। কুয়াশার ফিকে আভাস মিশেছে চাঁদের আলোয়। এ যেন স্বপ্ন রাজ্য। কিন্তু আওয়াজটা উঠেছে কি পৈশাচিক বিভীষিকা নিয়ে। কে জানে, বাঘ না হয় সেই খ্যাপা বাইসনটাই গর্জন করছে বোধহয়। সঞ্জীব কান করে শুনে বলে, নাক ডাকছে দাদা। নাক? অবাক হই।
যদি এমন হুঙ্কার কারো নাক থেকে নির্গত হতে পারে, তাহলে সেটা নাক নয়, বোধহয় বিরাট একটা বিউগিল। ডাক শুনলে তাক লেগে যায়। একটা বিরাট ট্রাক যেন কাদার মধ্যে ঢুকে গেছে। ড্রাইভার সেটাকে তোলবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ইঞ্জিনে যত শক্তি আছে তাই দিয়ে ইঞ্জিনটা গর্জন করছে। ভোঁ ভোঁ ভোঁ, যেন আমাদের কুলেপাড়ার ক্লাবের ব্যান্ড বাজছে রকমারি শব্দে। রাতের ঘুম বোধহয় মাথায় উঠে যাবে। সঞ্জীবের কথাটা ভাবছি, অন্যত্র পালাতে হবে এদের জ্বালাতেই। তবুও ঠান্ডায় ঘুমটা এসেছিল অনেক পর, আর ঘুমিয়েও পড়েছি। সঞ্জীবের ডাকাডাকিতে ধর্মর করে উঠলাম। সকাল হয়ে গেছে। পাহাড়ের সীমা পার হয়ে তখনও সূর্যের দেখা মেলে না এই উপত্যকায়, কিন্তু ফর্সা হয়ে গেছে। পাখিগুলো কলরব করছে। সঞ্জীব চোখ মুখ কপালে তুলে হাঁপাতে হাঁপাতে এসেছে। ও বলে, শিগগিরই উঠুন, ও পাশের ঘরে সেই ব্রহ্মবোধ উপাধ্যায়কে বোধহয় খুন করে কড়িকাঠে ঝুলিয়ে রেখে গেছে। মাথা নিচু করে ঝুলছে মনে হলো। ঘুম মাথায় উঠে গেছে ব্রহ্মবোধের এই দুর্বোধ্য ব্যাপার শুনে। কে জানে বনের মধ্যে এসব কাণ্ড ঘটা সম্ভব। তবু অবাক হয়ে শুধুই, ঠিক দেখেছিস? চলো না, তুমিও দেখবে। জানলা দিয়ে ওই দৃশ্য দেখে আমি আর দাঁড়াইনি। সঞ্জীব হাঁপাচ্ছে তখনও। বের হয়ে ওপাশের জানলার দিকে এগিয়ে যাই। প্রথমেই পড়ে বীর বিক্রমের ঘর। নেওয়ারের খাটে ওর বিশাল গুড়ির মতন দেহটা পড়ে আছে। মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে, আর সেটা ফুলে উঠছে জয় ঢাকের মতো। তারপরে নাকে সুরঙ্গ দিয়ে আর বিরাট মুখ দিয়ে নানা রকম শব্দ করে বাতাসটা বের হচ্ছে। সে এক বিরাট কাণ্ড। ওপাশে ব্রহ্মবোধের ঘর। বারান্দার চেয়ারগুলো পড়ে আছে। বাগানের ফুলে পাতায় তখন শিশিরের ঝকমকানি। বাতাস ফুলের গন্ধে ভারী হয়ে রয়েছে। কয়নার জলধারায় গুঞ্জরণ সমানে চলছে। শান্ত সুন্দর সকাল। কিন্তু ওই দুটি জীবের আবির্ভাবে এই সুন্দর পরিবেশটাও বদলে গেছে। ওদিকে জানলা দিয়ে চেয়ে দেখি, মাথাটা নিচের দিকে করে লিকলিকে দুটো ঠ্যাং ওপরে তুলে দিয়ে ব্রহ্মবোধ এতক্ষণ শীর্ষাসন করছিল। আমাদের ভীতচকিত হয়ে চাইতে দেখে ডিগবাজি দিয়ে মেঝের ওপর উঠে দাঁড়িয়ে একগাল হেসে বলে, একটু যোগাভ্যাস করছিলাম। চাচাজি বলতেন এসব করা ভালো, তবিয়ত ঠিক থাকে বাবুজি। আন্ডারওয়ার পরা লিকলিকে দেহটা, গলায় হলুদ রঙের এক গোছা ছাগল দড়ির মতো পৈতা ঝুলছে, তাতে একটা চাবি বাঁধা। খড়ম পায়ে দিয়ে একটা দাঁতন ঘষতে ঘষতে বের হয়ে এলো মূর্তিমান অবধূত। জবাব না দিয়ে চলে এলাম। তখন এ ঘরে বীর বিক্রম সিং বিকট আওয়াজ করে আড়িমুড়ি ভেঙে হুঙ্কার ছাড়ে, চলাও এ চৌকিদার, और 4 ठो अंडा देकर ऑमलेट बनाओ, ज्यादा करके दूध चीनी दे के चा, जल्दी। ওপাশে বারান্দায় চুপ করে বসে আছি। ভাবছি এখানে আর থাকা ঠিক হবে না। মানুষের বিটকেলপনা দেখার হাত থেকে দিন কতক মুক্তি পাবো বলে বনবাসে এসেছি, এগুলোও ভালো লাগছে না এখানে। থলকোবাদ না হয় ছোট নাগরার ফরেস্ট বাংলোর দিকেই চলে যাব গাড়ি এলে। সঞ্জীবের গানও বন্ধ হয়ে গেছে। ওপাশে বারান্দায় বীর বিক্রম ধরাচূড়া পড়ে তৈরি হয়ে ব্রেকফাস্ট করছে। গোটা 4-6 ডিমের মামলেট, খান কয়েক চাপাটি আর আলুর ভাজি, সেই সঙ্গে এক মগ চা। আর ব্রহ্মবোধ ওপাশে নাকে রুমাল চাপা দিয়ে একটা কাঁসার কানা উঁচু থালার আধ সেটটা ভিজে ছোলা, এক চাপ আখের গুড়, খানিকটা আদা কুচি আর কাঁচা হলুদের কুচি দিয়ে ব্রেকফাস্ট করছে। এরপর এক পটাক ভয়সা দুধ গিলে উনিও বোধহয় বন পর্বতে বের হবেন বাইসন হাতির সন্ধানে। বীর বিক্রমের ডিমের গন্ধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ব্রহ্মবোধের মতো সাত্ত্বিক ব্রাহ্মণ নাকে রুমাল চাপা দিয়ে গবাক গপ ছোলা বুঝছে। সঞ্জীব বলে, অতগুলো ধরবে কোথায় দাদা? জবাব দিই, চিমনির নল হে, আগাওড়া ফাঁপা ওর। দুজনে দুদিকে বের হয়ে যেতে বাংলায় যেন শান্তি ফিরে আসে। সামনের ক্ষেতে চাষ দিচ্ছে আদিবাসীরা, বোধহয় ফসল বুনবে। সবুজ উর্বর জমি, লালচে রঙের মাটিতে ওরা লাঙ্গল দিয়ে চলেছে। কয়না নদীর শব্দটা জেগে থাকে, বাতাসে শন শন শব্দ ওঠে। সুন্দর ছবির মতো পরিবেশ।
চারিদিকে বন পাহাড়ে দিনের সোনালি আলো ছড়িয়ে পড়েছে। বেলা হয়ে আসে। হঠাৎ দুই মূর্তির আবির্ভাবে জায়গাটা শান্ত রূপ বদলে যায়। বীর বিক্রম ঢুকছে, পরনে ব্রিচেস, কাঁধে রাইফেল, হান্টিং শু, এদিকে ঝুলছে ওয়াটার বটল, ফ্লাস্ক। গরমে রোদে ঘামছে গলগল করে। আর সিটকে ব্রহ্মবোধ ঢুকছে বেগুন ক্ষেতের কাক তাড়ানো খড়ের মূর্তির মতো। লক লক করছে পা দুটো, জামাটা ঢলঢল করছে, কাঁধের বন্দুকের ভারে টলছে, মাথায় একটা টুপি, ওটা খুলে হাওয়া খেতে খেতে আসছে। আর টিকিটা উঠছে হাওয়ায় বকের মাথার চৈতনের মতো। বীর বিক্রম জানায়, সির্ফ 1 मिनट के लिए सब चला गया। ধমকে ওঠে ব্রহ্মবোধ। अरे हमारा डर से वो भाग गया, नहीं तो एक गोली से उसको उड़ा देता था। वीर विक्रम बोले, हम तो उसको मारता था, बाइसन क्या मामूली शिकार। आपसे उठे ब्रह्मबोध, चाचा जी से वो शिकार नहीं सीखा तब तो आज ही खत्म कर देता था। আবার সেই চাচাজির কাহিনী আসতেই বীর বিক্রম গর্জে ওঠে, चाचा जी, तेरा चाचा जी कैसा शिकारी था रे? मेरा चाचा जी कैसा गोली चालाता जानता है? আবার সেই ঝগড়া শুরু হয়েছে। ওটা কেউই কিছুই দেখেনি, এটা বুঝতে পারি। বীর বিক্রমকে সে কথা বলে লাভ নেই। ওদিকে ব্রহ্মবোধের মতো অবোধ নির্বোধ জীবকেও বাধা দেওয়া বৃথা। বীর বিক্রম হেঁড়ে গলায় জাহির করছে, আর চাচাজির শিকারের বিজয় কাহিনী, हाथी मारता था मेरे चाचा, हम भी साथ साथ था, हाथी देखा जंगल में, चाचा जी बुलाया, भाती जाओ। हम जवाब दिया, चाचा बंदूक लाओ। অবাক হয়ে শুনছি ওর কাহিনী। বনের মধ্যে বুনো হাতির সামনে খুড়ো ভাইপোর সংলাপ প্রলাপ চলছে। বন্দুক এগিয়ে দিল যোগ্য ভাইপো শিকারীর কাকার হাতে। বীর বিক্রম দম দিয়ে শোনায়, চাচাজি গোলি করলো, দন, বাস, চর। বুঝতে পারিনি ব্যাপারটা, তাই শুধলাম বীর বিক্রমকে। তারপর বীর বিক্রম তুচ্ছ অবজ্ঞার হাসি হেসে দয়া করেই পরের ঘটনাটা জানালো। बाबूजी, गोली हाथीर शरीरे इधर से उधर तक पूरा फाड़ के निकल गया। एक तो हाथी 2 टुकड़ा होकर गिरे पड़लो। हैं? চমকে উঠি। এমন গুলির কথাও শুনিনি, আর এমন জব্বর শিকারের কথাও জানা ছিল না। তাই বলি, হাতি স্রেফ 2 খণ্ড হয়ে গেল? তাজ্জব। জি। বীর বিক্রম বিজয়ের হাসি হেসে একেবারে ব্রহ্মবোধের দিকে চাইল। ও যেন জিতে গেছে। ব্রহ্মবোধ হঠাৎ খিকখিক করে হাসতে থাকে। বীর বিক্রম চটে যায়। ক্যা? ব্রহ্মবোধকে যেন পিষে চেপটে দেবে ওর এই অভদ্র হাসি দিয়ে ব্যঙ্গ করার জন্য। ব্রহ্মবোধ শোনায়, मेरा चाचाजीर কাহিনী তো শুনিয়ে বাবুজি, পিছু বলবেন कैसे शाही शिकारी था। अरे तुम भी सुनो विक्रम। दम निये ब्रह्मबोध शुरू करे, मेरा चाचा का एक मुंशी था। ব্রহ্মবোধ শুনিয়ে চলেছে। তাদের অঞ্চলে নাকি এখনো দারুণ বন জঙ্গল রয়েছে, আর বন্য প্রাণী ওই হাতি, বাঘ, চিতাবাঘ, ভালুক এসবের উৎপাতও লেগে থাকে। সারা এলাকায় এমন দিন যায় না যে কোনো বস্তিতে, কোনো বনে 2-4টে করে মানুষ, গরু, মোষ মারা না পড়ে। সারা এলাকার লোক প্রতিদিন কোনো বসতি, কোনো বন থেকে আসে সেই সব নালিশ করতে। আর ওই সব ঘটনা রোজ গড়ে 8-10টা করেই ঘটে। তারই ফিরিস্তি রাখার জন্য ওর চাচাজিকে একজন সেক্রেটারি রাখতে হয়েছিল। ব্রহ্মবোধ চিনচিনে গলায় রগ ফুলিয়ে বীর দর্পে তার চাচাজির শিকার কাহিনী বলে চলেছে। आदमी लोग आता है, किसको भाई को शेर ने मार दिया, किसका खेती तचनच कर दिया बुनो हाथी ने, किस आदमी का कौन भालुक एकदम फाड़ दिया, कहाँ बाइसन सिंह को सिंह दे के मारा। मुंशी खाता में सब गांव का, बस्ती का, वन का नाम और कौन कौन जानवर ने मारा सब लिख लिया। আমি শুধুই, তোমার কাকা তখন কোথায়? হাসলো ব্রহ্মবোধ, রহস্যময় হাসি। সেই হাসি থামিয়ে জানায়, पूजा पाठ करते हैं जोग जानता,
चाचा जी बहुत बड़ा जोगी था। दिन भर आदमी लोग रोते रोते आता, मुंशी सबका पाता लिख लिया। पीछू बैकाल में चाचा जी का सब खबर सुनाएगा। चाचा जी सब শুন লিয়া। ওর কথাগুলো বলার ভাবও বিচিত্র। চোখের সামনে ছবিটা ফুটে ওঠে। মুন্সি চোখে দড়ি বাঁধা চশমা লাগিয়ে চাচাজিকে শুনিয়ে চলেছে। অমুক বস্তিতে হাতির উৎপাত, অমুক জায়গায় বাঘে মানুষ মেরেছে, অমুক পাহাড়ে ভালুক দুটো লোককে মেরেছে। সব ফর্দ পড়া হয়ে যেতেই চাচাজি হুঙ্কার দিয়ে উঠলেন, ভাতি যাও। ব্রহ্মবোধ বলে চলেছে, आ गया चाचाजी। चाचाजी तखन चोख जलता है, तेज से सारा बदन भर गया। चाचाजी बोला, सिर्फ 2 बात। বন্দুক লাও। আমি শুধুই একসঙ্গে এতগুলো বন পাহাড় বস্তিতে যাবেন কি করে? হাসলো ব্রহ্মবোধ। बोले, सुनिए तो बाबूजी। बंदूक लेकर चाचाजी घर का उठान में पूरा मुख हो खड़ा हुए गोली चलाने शुरू कर दिया। दनन 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 दनन। बस उतना ही, जितना केस होगा बस उतना ही गोली चलाकर बंदूक फिर हमारा हाथ में लेकर घर में घुस जाएगा। दम निये ब्रह्मबोध কাহিনীর পূর্ণচ্ছেদ টানল। বাস কিসা খতম। অবাক হই, সে কি উপাধ্যায় যে জন্তু জানোয়ার রইল কোন বনে, কোথায় কোন পাহাড়ে দূর বস্তিতে, আর বাড়ি থেকেই শিকার হয়ে গেল। হাসছে ব্রহ্মবোধ, জানায়, যোগ और तेज से सब खत्म है बाबूजी। जहां जहां था वो सब जानवर सब बिल्कुल खत्म हो गया गोली से। परम विज्ञान मतो बोले, इलेक्ट्रॉनिक रॉकेट जानता है, कहाँ रसिया कहाँ चांद, सब कुछ यहां से होता। तब वन का जानवर घर से खत्म क्यों होवे ना बाबूजी? सब जोग और तेज से होता। चाचा जी वो सब गोली को रॉकेट बना दिया। सोचिए कैसा जब्बर शिकारी था मेरा चाचा जी, उनका সুযোগ্য ভাতিজা। অবাক হই, পাগলের পাল্লাতেই পড়েছি বলে মনে হয়। এবার পাগল আবার নাচতে না শুরু করে। হঠাৎ একটা অস্ফুট গর্জনের শব্দে চাইলাম। বনের দিক থেকে এই দুপুরের রোদে মাঠ পার হয়ে একটা মোষ 4 পায়ে লাফ দিয়ে গাঁও গাঁও শব্দে গর্জন করতে করতে বাংলো লনের দিকে ছুটে আসছে। চমকে উঠি। সঞ্জীব আমার হাত ধরে বারান্দায় টেনে তুলে বলে, বনের সেই খ্যাপা বাইসনটা নয় তো দাদা, ওর মূর্তি দেখেছেন? বিরাট কালো পাথরের স্তূপের মতো দেহ, চোখ দুটো লাল টকটকে, আর তেমনি শিং বাগিয়ে এই দিকেই তেড়ে আসছে আর গর্জন করছে গাঁও গাঁও। বলবার চেষ্টা করি ওই 2 জব্বর শিকারীকে, যাতে ওরা ওটাকে থামাতে পারে। হাঁক পারি, বীর বিক্রমজি, ব্রহ্মবোধজি। কিন্তু কোথায় তারা? চক্কর বক্কর জামা পরা বীর বিক্রমী সামনের দিকে প্রাণপণে দৌড়চ্ছে। গলায় ঝোলানো ক্যামেরা, ফ্লাস্ক, ওয়াটার বটল সব জড়াজড়ি হয়ে গেছে, তবু দৌড়চ্ছে প্রাণপণে। রাইফেলটা তার আগেই ফেলে দিয়েছে বিক্রম, চলেছে সামনের দিকে। চমকে উঠি, টিলাটি ঢালু হয়ে নেমে গেছে কয়না নদীর দিকে। সেই ঢালের মুখেই বীর বিক্রম পিছনে পড়েছে, আর পড়া মাত্রই ওর এই ভারী দেহটা পিপের মতো গড়াচ্ছে, গড়িয়ে চলেছে নিচে নদীর জলের দিকে। অস্ফুট আর্তনাদ করছে সে। ভেবেছিলাম যখন এক শিকারী বিপদে পড়েছে তখন অন্য শিকারী তখন নিশ্চয়ই এগিয়ে আসবে, কিন্তু ব্রহ্মবোধ সত্যি এত নির্বোধ নয়। এই গোলমালে সে যেন কর্পূরের মতো উবে গেছে, কোথাও তার টিকিটিও দেখা যায় না। লোকটা যেন যোগ বলে বেমালুম হাওয়ায় মিলিয়ে গেছে। মোষটা কিন্তু বীর বিক্রমের ওই কুমড়ো গড়ান্দা বা বপুর দিকে নাচে শটান গিয়ে কয়না নদীর জলে পড়ে সারা গা ডুবিয়ে নাকটুকু জাগিয়ে পরম আরামে নিঃশ্বাস ছাড়ছে, ফোঁস। ততক্ষণে মোষের মালিক একজন আদিবাসী ও ব্যাপারটা দেখে বাংলোয় এসেছে মোষটাকে সামলাবার জন্য। কাঁচু মাচু হয়ে জানায় সে, এতক্ষণ রোদে লাঙ্গল টেনেছিল মোষটা, শরীর গরম হয়ে যেতে জলের দিকে ছুটেছিল সাব। ও সাব লোক কাহে ইতনা ডরিয়ে গেলেন? বীর বিক্রম ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, জামাটা ছিঁড়ে গেছে,
হাঁটু কোনোই দিয়ে রক্ত বের হচ্ছে, হাঁপাচ্ছে ওর বিশাল জয় ঢাকের মতো দেহটা। আর ব্রহ্মবোধকে খুঁজে পাওয়া গেল একটা গাছের ডাল জড়িয়ে ধরে চোখ বুজে ওর ছাগলদাড়ির মতো মোটা পৈতে হাতে বিড়বিড় করে গায়ত্রী জপ করে চলেছে। দুজনকে ওরা ধরে টরে এনে বাংলোয় বারান্দায় গচ্ছিত করলো। চিচি করছে ব্রহ্মবোধ, থোড়া পা, থোড়া জল। দুই মূর্তিকে ঘরে পৌঁছে দিলাম। সেই দিনটি থেকে পরদিন সকালেই তারা ফিরে গেল। অবশ্য যতক্ষণ ছিল ততক্ষণ আর দুই খ্যাতিমান কাকার দুই সুযোগ্য ভাইপোদের কোনো সাড়া শব্দ পায়নি। ওরা চলে যেতে সঞ্জীব সেই মোষওয়ালা আদিবাসীকে 2টো টাকা বকশিস দিয়ে জানায়, প্ল্যানটা বাধ্য হয়ে করেছিলাম দাদা, বড্ড জ্বালাতন করছিল ওরা। বলে কিনা ওরা রকেট শিকারীর ভাইপো। বাকি কটা দিন বেশ নিরিবিলিতে ছিলাম ওই ফরেস্ট বাংলোয়।